পৃথিবীর যে কোনো আধিপত্যবাদী শক্তি যখন অন্য কোনো জাতিকে পদানত করতে চায়, তারা কেবল একমুখী আক্রমণ করে না, বরং তারা চালায় এক সুপরিকল্পিত আক্রমণ। তাদের টিকে থাকার প্রধান তিনটি স্তম্ভ হলো অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক দাসত্ব এবং সাংস্কৃতিক দখলদারি। অর্থনীতি যদি হয় আধিপত্যবাদের চালিকা শক্তি বা জ্বালানি, তবে রাজনীতি আর সংস্কৃতি হলো সেই দুই শক্তিশালী হাতিয়ার, যা দিয়ে তারা একটি জাতির স্বকীয়তা আর কণ্ঠরোধ করে রাখে। রাজনীতি যদি হয় আমাদের শিকল, তবে সংস্কৃতি হলো সেই চোখ বেঁধে দেওয়া কালো কাপড়, যা আমাদের বুঝতেই দেয় না যে আমরা আসলে গোলামির শিকলে বন্দী। রাজনীতি যদি হয় কোনো ভূখণ্ড বা মাটির ওপর দখলদারি, তবে সংস্কৃতি হলো সরাসরি আমাদের মনস্তত্ত্ব বা চেতনার উপর উপনিবেশ স্থাপনকারী। বাংলাদেশের ক্ষেত্রেও এই একই ফর্মুলা কাজ করেছে গত ১.৫ দশক। রাজনীতি নিয়ন্ত্রণ করা হতো সরাসরি শেখ হাসিনার ফ্যাসিবাদী রেজিমের মাধ্যমে, যার পেছনের সুতানার্ত আধিপত্যবাদী প্রতিবেশী দেশ ইন্ডিয়া। কিন্তু এই প্রকাশ্য রাজনৈতিক ক্ষমতার চেয়েও ভয়ানক ছিল তাদের তৈরি করা সেই অদৃশ্য সাংস্কৃতিক জোট। ২০২৪-এর ৫ই আগস্ট, যাকে আমরা ৩৬শে জুলাই হিসেবে চিনি, প্রায় ১৫০০ তাজা প্রাণ আর অসংখ্য পঙ্গুত্ব বরণকারী মানুষের রক্তে ধুয়ে গেল স্বৈরাচারের তখত। কিন্তু সবাই যখন বিজয় উল্লাসে ব্যস্ত, তখন এক তরুণ ভাবছিলেন একদম ভিন্ন কিছু। তিনি জানতেন শুধু গদি বদলালেই মুক্তি আসবে না, যদি না আধিপত্যবাদের এই সাংস্কৃতিক শিকড় উপড়ে ফেলা যায়। তিনি ছিলেন শরীফ ওসমান হাদী। এই সাংস্কৃতিক জোট ডিকোড করতে এবং তার মোকাবেলায় তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইনকিলাব কালচারাল সেন্টার। অনেকে প্রশ্ন তুলতে পারেন, চারপাশে যখন এত এত রাজনৈতিক আর অর্থনৈতিক সংকট, তখন ওসমান হাদী কেন এই সংস্কৃতি নিয়ে এত চিন্তিত ছিলেন? আসলে হাদী বিশ্বাস করতেন ফ্যাসিবাদ শুধু বন্দুকের নলে টিকে থাকে না, তার জন্য জনগণের মনস্তত্ত্বে এক ধরনের সম্মতি তৈরি করতে হয়। আর এই সম্মতি তৈরির কাজটি করে দেয় সমাজের এক বিশেষ গোষ্ঠী, যাদেরকে আমরা চিনি এলিট বা অভিজাত শ্রেণী হিসেবে। ওসমান হাদী এই তথাকথিত এলিট শ্রেণীকে স্রেফ ধনী বা বিত্তবান হিসেবে দেখেননি। তার চোখে এরা ছিল সাংস্কৃতিক ফ্যাসিবাদ টিকিয়ে রাখার প্রধান কারিগর এবং ঔপনিবেশিক মানসিকতা লালনকারী এক বিশেষ গোষ্ঠী, যারা সাধারণ মানুষের ভাষা, সংস্কৃতি আর বিশ্বাসকে ঘৃণা করে নিজেদের এক উচ্চ মর্গীয় অবস্থানে রাখে। হাদী এদের বর্ণনা দিতেন খুব চমৎকার ভাবে। তিনি বলতেন, এরা গিলে করা পাঞ্জাবি পরবে, কাঁধে চটের ব্যাগ ঝোলাবে, রবীন্দ্রসঙ্গীত গাইবে। এদের বাহ্যিক রূপটা এমন স্নিগ্ধ যেন এরা মশা মাছিও মারতে জানেন না, এক একজন জীবন্ত ফেরেশতা। কিন্তু এই নিরীহ চেহারার আড়ালেই তারা তৈরি করে দেয় গণহত্যার ভয়ঙ্কর সব ন্যারেটিভ। তাদের ভণ্ডামির ধরনটা লক্ষ্য করুন। যখন ইলিয়াস আলীকে গুম করা হয় কিংবা শাপলা চত্বরে সাধারণ মানুষের উপর বুলেট চালানো হয়, এই এলিটরা তখন শিল্পের নিরপেক্ষতার দোহাই দিয়ে বলে, এগুলো রাজনীতি, আমরা এর মধ্যে নেই। কিন্তু যখন ফ্যাসিবাদের গদি টলে ওঠে কিংবা তাদের প্রিয় স্বৈরাচারের বিপদে পড়ে, তখন এই তথাকথিত নিরপেক্ষ শিল্পীরাই আবার মাঠে নেমে আসে। তারা নিশ্চুপ থেকে ফ্যাসিবাদকে সমর্থন দেয়, অথবা সরাসরি তাদের গান, কবিতা আর নাটক দিয়ে খুনিদের পক্ষে সাফাই গায়। হাদী খুব স্পষ্ট করে বলেছিলেন, এই এলিটরা সংস্কৃতিকে তাদের পৈতৃক সম্পত্তিতে পরিণত করেছে। শাড়ি কিভাবে পরতে হবে, হারমোনিয়াম কিভাবে ধরতে হবে, তার নিয়ম তারাই ঠিক করে দেবে। এর বাইরে কিছু করা মানেই তাদের কাছে ব্লাসফেমি বা পাপ। তিনি এমনকি তারকাদের খয়রাতিপনা বা হীনম্মন্যতার সমালোচনা করতেন, যারা ২ দিন কলকাতায় শুটিং করে এসে ওখানকার অ্যাকসেন্টে কথা বলে যাতে উঠতে চান। ওসমান হাদীর ভাষায় এই মানসিকতা স্রেফ স্টুপিডিটি। এখন প্রশ্ন আসতে পারে, এই মনস্তত্ত্ব তৈরি হয় কিভাবে? হাদী এখানে একটি সুদীর্ঘ প্রক্রিয়ার কথা বলেছেন। উদীচী বা ছায়ানট তার চোখে নিছক সাংস্কৃতিক সংগঠন ছিল না, এগুলো ছিল আওয়ামী ফ্যাসিবাদের বয়ান তৈরির কারখানা। ছোটবেলায় একটি ছেলে বা মেয়ে প্রথমে ছায়ানটে গান শেখে, তারপর বিশ্ব সাহিত্য কেন্দ্রে যায়, সেখান থেকে উদীচীতে এবং অলিম্পিয়াড গুলোতে অংশ নেয়। এই সুনিপুণ কারখানায় আপনার মন এমন ভাবে প্রোগ্রামিং করা হয়
আপনি হয়তো বড় হয়ে হাসিনার সমালোচনা করবেন, কিন্তু অবচেতন মনে বলবেন 96 সালের আওয়ামী লীগ তো ভালো ছিল, কিংবা বঙ্গবন্ধু তো খারাপ নয়। হাদি বলেন এগুলো আওয়ামী লীগের 100টিরও বেশি সফটওয়্যারের অংশ। এরা রাজনীতিতে সরাসরি নেই, কিন্তু মূলধারার মিডিয়ায় এমন ভাবে মত উৎপাদন করে যা দিন শেষে ফ্যাসিবাদের পক্ষে যায়। এই সাংস্কৃতিক আধিপত্যই ছিল হাসিনার রাজনৈতিক ক্ষমতার চেয়ে বড় শক্তি। তিনি স্ট্রেইট কাট বলেছিলেন শাহবাগ ছিল স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর একটি মব, যা এই সাংস্কৃতিক ফ্যাসিবাদকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। তার লড়াই ছিল সেই মবের তৈরি করা ন্যারেটিভকে ভেঙে চুরমার করে দেওয়া। ওসমান হাদি একটি ধ্রুব সত্য বিশ্বাস করতেন, ইসলাম বাংলাদেশের জন্য স্রেফ কোনো ধর্ম নয়, বরং এটি এই জনপদের এক অপরিহার্য সাংস্কৃতিক উপাদান। তিনি চেয়েছিলেন এই দেশের মানুষ যেন হীনম্মন্যতা ছাড়াই নিজেদের পরিচয় ধারণ করতে পারে। ধরুন কেউ কথায় কথায় ইনশাল্লাহ বলছে, কিংবা ক্রিকেটে সেঞ্চুরি করার পর মহান আল্লাহর দরবারে সিজদা দিচ্ছে। এগুলো কি জঙ্গিবাদের লক্ষণ, কিংবা এগুলো কি কোনো সেকেলে কাজ? হাদি বলতেন না, এগুলো এই দেশের মানুষের এক স্বাভাবিক সংস্কৃতি। শাহবাগে যখন গণসিজদার কর্মসূচি পালিত হয়, অনেকে তখন ভ্রু কুঁচকেছিলেন, কিন্তু হাদি খুব চমৎকার এক ব্যাখ্যা দিয়েছিলেন। তিনি বলেছিলেন কেউ গান গেয়ে আনন্দ প্রকাশ করে, কেউ মোমবাতি জ্বালিয়ে আনন্দ প্রকাশ করে, আর আমরা প্রকাশ করলাম সিজদা দিয়ে। সিজদা দেওয়া স্রেফ ইবাদত নয়, এটি এদেশের মুসলমানদের এক সাংস্কৃতিক উদযাপন। তবে এই ধ্রুব সত্যের আড়ালে এক নিষ্ঠুর বাস্তবতাকে হাদি সামনে নিয়ে এসেছিলেন। তিনি প্রচলিত সেই 90% মুসলমানের দেশ বয়ানটিকে সরাসরি আক্রমণ করতেন। তার যুক্তি ছিল সংখ্যায় মুসলমানরা 90% হলেও ক্ষমতা আর সাংস্কৃতিক প্রভাবে তারা আসলে 9% বা তার চেয়েও কম। হাদি মনে করতেন রাষ্ট্রনীতি নির্ধারণ কিংবা সংস্কৃতির মূল বয়ান তৈরিতে সাধারণ মুসলমানদের কোনো হাত নেই। তারা নিজ ভূখণ্ডেই আজ এক সাংস্কৃতিক সংখ্যালঘু। তিনি অনেকটা কৌতুক করেই বলতেন 90% না হয়ে যদি আমরা সত্যি 9% হতাম, তবে হয়তো সংখ্যালঘু হিসেবে রাষ্ট্রের কাছ থেকে আরো বেশি অধিকার এবং সুরক্ষা পেতাম। হাদির চোখে বাংলাদেশে তথাকথিত ধর্মনিরপেক্ষতার আড়ালে যা চলে তা মূলত ইসলাম বিদ্বেষী এক সাংস্কৃতিক ফ্যাসিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাড়ি আর টুপি রাখার কারণে তিনি নিজে যেভাবে শিবির, জঙ্গি বা হেফাজত ত্যাগ খেয়েছেন, সেই অভিজ্ঞতা থেকে তিনি বলতেন এদেশে ইসলাম পালনকারী ব্যক্তিকে সুকৌশলে আদার বা অপর বানিয়ে রাখা হয়। তিনি এমন এক সমাজ চেয়েছিলেন যেখানে বোরকা পরা কোনো নারীকে ব্যাকডেটেড ভাবা হবে না। ওসমান হাদি মনে করতেন রাজনীতি সংস্কৃতির বাইরের কিছু নয়, বরং রাজনীতি হলো একটি সমাজের সংস্কৃতির প্রতিচ্ছবি। সমাজ যেমন সংস্কৃতি লালন করে, তার রাজনীতিও তেমনই হয়। তাই শুধু গতি পরিবর্তন নয়, তিনি ডাক দিয়েছিলেন মানুষের মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক পরিবর্তনের। বাংলাদেশের রাজনীতি মানেই কোটি কোটি টাকার লেনদেন, পেশি শক্তি আর কালো টাকার খেলা। কিন্তু হাদি এই পচা গলা প্রথা ভেঙে এক নতুন মডেল দাঁড় করালেন। তিনি গর্ব করে বলতেন তার নির্বাচনী ফান্ড কোনো কর্পোরেট টাকার নয়, রিক্সা চালক আর চা দোকানের দেওয়া ওই 20 টাকা 50 টাকার নোটগুলোই ছিল তার শক্তি। কারণ তিনি জানতেন লবিস্ট বা মাফিয়াদের টাকায় নেতা হলে দায়বদ্ধতা থাকে তাদের কাছে, কিন্তু সাধারণ মানুষের টাকায় নেতা হলে দায়বদ্ধতা থাকে জনগণের কাছে। আমাদের সুশীল সমাজ যখন প্রশ্ন তুলল একজন রিক্সা চালক কেন নির্বাচন করবে, হাদি তখন সিংহের মতো গর্জে উঠেছিলেন। তিনি বলেছিলেন সংসদ কি কোনো রঙ্গমঞ্চ যে সেখানে শুধু গায়ক আর খেলোয়াড়রা যেতে পারবে, কিন্তু রিক্সা চালক পারবে না। তার লক্ষ্য ছিল প্রান্তিক মানুষকে প্রজা থেকে নাগরিকে উন্নীত করা। হাদি প্রান্তিক মানুষের কষ্টকে খুব গভীর থেকে অনুভব করতেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন রিক্সা চালক টাকার অভাবে তার মেয়ের আবদার করা ছোট্ট মাছটা কিনতে না পেরে দীর্ঘশ্বাস ফেলতেন, হাদি সেই দৃশ্য দেখে অঝরে কাঁদতেন। তিনি বলতেন এই দীর্ঘশ্বাস রাষ্ট্রের জন্য,
অভিশাপ। তার কাছে মানবিকতা ছিল সবকিছুর উপরে। তিনি বলতেন, যে দেশে ডাস্টবিন থেকে মানুষ খাবার কুড়িয়ে খায়, সেই দেশে বিয়ের অনুষ্ঠানে খাবার অপচয় করা স্রেফ অমানবিকতা নয়, বরং এক ধরনের অপরাধ। হাদির প্রধান মিশন ছিল একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র। তিনি চেয়েছিলেন এমন এক সমাজ যেখানে নাগরিকের মর্যাদা নির্ধারিত হবে না তার পোশাক বা রাজনৈতিক পরিচয় দিয়ে। তিনি বলতেন, আমি টুপি পরার কারণে যে অপমানের শিকার হয়েছি, আমি লড়াই করছি যেন টি শার্ট পরা কোনো মেয়েকে এমন অপমানের শিকার হতে না হয়। তার স্বপ্ন ছিল একজন ভুক্তভোগী সাধারণ মানুষের কোনো নেতার নাম ভাঙাতে হবে না, শুধু আমি বাংলাদেশের নাগরিক এই পরিচয়ে পুলিশ তার জিডি নিতে বাধ্য থাকবে। পরিচয় হিন্দু না মুসলমান, বিএনপি না জামাত, সেটা বড় নয়, বড় পরিচয় হবে সে রাষ্ট্রের নাগরিক এবং তার ওপর অন্যায় হয়েছে। হাদি সেই বৈষম্যমূলক ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছিলেন, যেখানে ক্যাডার থাকলে 7 খুন মাফ পাওয়া যায় অথচ সাধারণ মানুষ বিচার পায় না। ওসমান হাদি ইনকিলাব কালচারাল সেন্টারের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে অমর করে রাখতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন শহীদদের পরিবারের দীর্ঘমেয়াদী পুনর্বাসন। একই সাথে তিনি ছিলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এক অকুতোভয় কণ্ঠস্বর। তিনি বাংলাদেশকে কোনো করদ রাজ্য বা টুঙ্গিপাড়ার উপনিবেশ হতে দিতে চাননি। তিনি ভারতের শত্রু ছিলেন না, তিনি ছিলেন অসম সম্পর্কের বিরোধী। তিনি চেয়েছিলেন দিল্লির সাথে ঢাকার সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, মালিক আর গোলামের মতো নয়। আমি শতভাগ নিশ্চিত আমরা আমাদের সেই নিঃস্বার্থ শুভাকাঙ্ক্ষীকে ভুলতে বসেছি, যিনি নিজের জীবনের পরোয়া না করে আধিপত্যবাদের অলিগলি ঘুরে বেরিয়েছিলেন, তাদের পলিটিক্যাল এবং কালচারাল ব্লুপ্রিন্ট গুলো ডিকোড করেছিলেন নিজের জীবন বাজি রেখে, যিনি স্ট্যাবলিশমেন্টের চোখে চোখ রেখে কথা বলতেন, সংস্কৃত মনা ফেরেশতাদের মুখোশ ধরে টান দিতেন। তাকে হত্যার মাধ্যমে আসলে প্রান্তিক মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়েছে। হাদির হত্যার এতদিন পার হয়ে গেল অথচ বিচার হলো না। সামনে নির্বাচন, কোনো না কোনো দল ক্ষমতায় আসবে, বিচার হওয়া না হওয়া হয়তো রাজনৈতিক ইন্টারেস্টের উপর নির্ভর করবে। তাকে নিয়ে হয়তো রাজনীতি হবে অনেক, কিন্তু আমাদের আকুতি রাজনীতির ঊর্ধ্বে উঠে বিচারটা কইরেন। মনে রাখবেন, বিচার হবেই, হয় এই কালে নয় পরকালে। খুনিদের বিচার হবেই, খুনিদের দোসরদের বিচার হবেই, আর যারা বিচার ধামাচাপা দিচ্ছে তাদেরও রেহাই নেই। ওসমান হাদি যে ইনসাফ ভিত্তিক সমাজের স্বপ্ন দেখতেন, সেই ইনকিলাব থেমে থাকবে না। ইনকিলাব জিন্দাবাদ।